আচ্ছা, যাদের ডায়াবেটিস আছে তাদের হাই প্রেশার এবং থাইরয়েড এই দুটো সমস্যাও কি হবে? মানে কাদের হওয়ার ঝুঁকি বেশি? বা ধরুন আপনার বয়স খুব কম কিন্তু তবু হাই প্রেশার হচ্ছে, হ্যাঁ আপনার কিডনি ঠিক আছে তো? হাই প্রেশার হলে কিডনির সমস্যা, এই দুটোরও কি কোনো যোগাযোগ আছে? বা ধরুন মোটা মানেই থাইরয়েড, রোগাদের তো থাইরয়েড ছুঁতেও পারবে না, সত্যি কি তাই? মোটা মানুষ বা ওজন যাদের খুব বেশি তাদেরই কি থাইরয়েড হয়? রোগা ছিপছিপে যারা, তাদের কি থাইরয়েড হয় না? ভেতরে ভেতরে আপনার প্রেশার বাড়ছে কিন্তু কোনো উপসর্গ নেই, এটা কিন্তু মারাত্মক সমস্যা। তাই আপনাকে সচেতন হতে হবে। হাই প্রেশার, ওষুধ খাচ্ছেন কিন্তু কন্ট্রোলে আসছে না প্রেশার, কি কি ভুল করছেন আপনি জানেন? হ্যাঁ, হাই প্রেশারের আসল কারণগুলোই তো আমাদের অজানা। শুধুমাত্র নুন খাওয়া, দুশ্চিন্তা করা এগুলোই হাই প্রেশারের কারণ নয়, আরো অনেক লুকোনো কারণ আছে যেগুলো আমরা জানি না। তাহলে জানবো কিভাবে? আজকের ভিডিও থেকে জানাবেন কে? ডক্টর অর্কদীপ বিশ্বাস, এমডি ইন্টারনাল মেডিসিন। তিনি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন এই সমস্যাগুলোর কারণ এবং সমাধান। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। অনেক পেশেন্টেরই দেখা যায় ডায়াবেটিস হওয়ার পরই থাইরয়েড ধরা পড়ে, থাইরয়েড হয়েছে, আবার সেই পেশেন্টের দেখা যায় যে অনেক সময় তার হাই প্রেশার ধরা পড়ে। তো মানে এরা কি সব ভাই বোন নাকি? মানে একজনের হলে একটা হলে সবগুলোই আসবে? দেখুন, প্রথম কথা, ডায়াবেটিস আমি যেরকম বললাম ইনসুলিন হরমোনের সমস্যা, একটা মানে একটা হরমোনগত রোগ। থাইরয়েডও হরমোনগত রোগ। তাহলে অবভিয়াসলি যে কোনো দুটো হরমোনগত রোগের মধ্যে কোনো না কোনো একটা লিঙ্ক তো থাকবেই। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি আপনাকে খুব সহজ করে বলি, যেরকম আমি আপনাকে একটা টাইপ 1 ডায়াবেটিসের কথা বললাম, যেখানে কি বললাম যে ইনসুলিন তৈরি হয় না। কেন ইনসুলিন তৈরি হচ্ছে না? তার কারণ আপনার শরীরের নিজস্ব একটা সিস্টেম থাকে, তারা হঠাৎ করে আপনার এগেনস্টে চলে যায়। এটা এক ধরনের রোগ, যেটাকে আমরা অটো ইমিউন রোগ বলি। তো আপনার শরীরের সিস্টেম আপনাকে প্রোটেক্ট করার বদলে আপনার ক্ষতি করতে শুরু করেছে এবং ওরাই ইনসুলিন যেখান থেকে তৈরি হচ্ছিল তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এইবার যখন এই সিস্টেমটা আপনার বডিতে অ্যাক্টিভেট হয়ে যায়, যে আপনার ইনসুলিন তৈরিই হতে দিচ্ছে না, সে কি শুধু ইনসুলিনেই বসে থাকবে? না, সে আপনাকে থাইরয়েডকেও এফেক্ট করবে এবং থাইরয়েডকেও তৈরি হতে দেবে না। তার মানে টাইপ 1 ডায়াবেটিস যাদের হবে তাদের দেখা যাবে থাইরয়েড হরমোনও তৈরি হচ্ছে না। তো একসঙ্গে দুটো, তো এটা একটা লিঙ্ক আমি আপনাকে বললাম। আবার অন্যদিকে আর একটা লিঙ্ক আপনাকে বলি, ধরুন যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে, রক্তে চিনির পরিমাণ বেশি থাকছে। তো এই চিনির পরিমাণ বেশি থাকাটা রক্তের মানে আমাদের শরীরের প্রতিটা অর্গ্যানের জন্য খুব খারাপ। আমাদের কোনো অর্গ্যান অতিরিক্ত চিনি পছন্দ করে না, কারণ এই অতিরিক্ত চিনি প্রতিটা অর্গ্যানকে গিয়ে অর্গ্যানকে ড্যামেজ করে। তাহলে এইবার রক্তে যদি অতিরিক্ত চিনি থাকে, তাহলে সেই রক্ত তো থাইরয়েডেও ঢুকছে, থাইরয়েডকেও ক্ষতি করছে, থাইরয়েড আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে এবং হরমোন কম তৈরি হচ্ছে। আবার অন্যদিকে ধরুন কারুর আগে থাইরয়েডের সমস্যা, এই থাইরয়েড হরমোন ইটসেলফ আমাদের রক্তের চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রে। তাহলে থাইরয়েডের যদি আবার গন্ডগোল হয়, তাহলে রক্তে চিনির মাত্রার গন্ডগোল হয়ে যাবে, সেখান থেকেও আবার ডায়াবেটিস হতে পারে। মোদ্দা কথা হচ্ছে এরা প্রত্যেকটাই খুব ইন্টারলিঙ্কড। যখনই আপনার ডায়াবেটিস হচ্ছে, আপনার শরীরে চিনির পরিমাণ বেশি থাকছে, এটা বডির জন্য একটা স্ট্রেসফুল সিচুয়েশন, এবং যখনই এরকম স্ট্রেসফুল সিচুয়েশনে বডি ঢুকে যায়, সেইটার জন্য কিন্তু কিডনি সহ বহু অর্গ্যান এফেক্ট হতে শুরু করে। এবং কিডনি হচ্ছে সেই অর্গ্যান যে আমাদের বডির প্রেশার নিয়ন্ত্রণ করে। এবার কিডনির যদি চাপ হয়, মানে এই সুগারের জন্য যদি কিডনি এফেক্টেড হতে শুরু করে, সেখান থেকে হাইপার টেনশন হবে, প্রেশার বেড়ে যাবে। তো মোদ্দা কথা হচ্ছে এই সমস্ত রোগগুলোই একে অপরের সঙ্গে কানেক্টেড। সেই জন্যই আপনি দেখবেন যে প্রেশার, সুগার, থাইরয়েড মোটামুটি কানেক্টেড হয় আর কি, কমনলি একটা হলে আর বাকিগুলোও হয়ে যায়। আর এই থাইরয়েড মানে অনেকেরই দেখা গেছে যে মোটা হচ্ছিস, থাইরয়েডটা একবার চেক করে দেখা, থাইরয়েড নিশ্চয়ই বেড়েছে। মোটা হওয়ার সঙ্গে থাইরয়েড, বা প্রশ্নটা যদি আরেকটু অন্যরকম ভাবে করি, রোগাদের নাকি থাইরয়েড হয় না। হ্যাঁ, যা থাইরয়েড হয় সব মোটাদেরই হয়, এটা কি ভুল ধারণায় আছি আমরা? থাইরয়েডটা নিয়েও লোকের খুব ধারণা কম। থাইরয়েড হচ্ছে একটা গ্ল্যান্ড, যেটা আমাদের এইখানটা থাকে গলায়, যে আপনার দেখুন এই যে উঁচু যে জায়গাটা, এইখানটায় থাইরয়েড গ্ল্যান্ড থাকে। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়। এইবার থাইরয়েড হরমোনের মেন কাজ হচ্ছে আমাদের বডিতে, আমাদের বডির মধ্যে যত মেটাবলিজম হচ্ছে, যত বিপাক হচ্ছে, সেই কাজটা থাইরয়েড হরমোন করে। এইবার যদি থাইরয়েড হরমোন কোনো কারণে কম তৈরি হয়, তাহলে আমাদের যত মেটাবলিজম
সেটা কমে যাবে, এবং যখনই মেটাবলিজম স্লো হয়ে যাবে আমরা মোটা হয়ে যাব। তাহলে থাইরয়েড হরমোন কম যদি হয় আমরা মোটা হতে থাকবো, এটা খুব কমন ব্যাপার। আমাদের বডিতে জল জমতে শুরু করবে, আমরা ফুলতে শুরু করবো, আমরা মোটা হব। আবার অন্যদিকে এটাও হতে পারে যে কোনো একটা সমস্যার জন্য থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, তাহলে মেটাবলিজম বেড়ে যাবে এবং আপনি রোগা হয়ে যাবেন। দুটোই সমস্যা। এবার দেখতে হবে থাইরয়েডের কোন সমস্যাটা হয়েছে। নর্মালি লোকে বলে যে আমার থাইরয়েড বেড়ে গেছে, আমি ওষুধ খাচ্ছি। অ্যাকচুয়ালি ওনারা ভুল বলেন, ওনাদের থাইরয়েড কমে গেছে। ওনারা একটা ব্লাড রিপোর্ট করান, যে ব্লাড রিপোর্টটা TSH বলে একটা হরমোনের ব্লাড রিপোর্ট। TSH হরমোনটা কিন্তু থাইরয়েড হরমোন নয়। TSH হরমোনটা হচ্ছে ব্রেন, মানে আমাদের মাথার মধ্যে পিটুইটারি বলে একটা জিনিস আছে, ওখান থেকে একটা হরমোন বেরোয় TSH। সেই TSH এসে থাইরয়েড হরমোনকে তৈরি করে। যদি আমাদের থাইরয়েড হরমোন কোনো কারণে কম তৈরি হয়, তখন পিটুইটারি চেষ্টা করে যে TSH-কে বাড়িয়ে দিয়ে যাতে থাইরয়েড হরমোনের ব্যালেন্সটাকে মেনটেন করতে পারে। আমি কি বললাম, যে TSH এসে থাইরয়েড হরমোনকে তৈরি করছে। তো কোনো কারণে যদি থাইরয়েড হরমোন কম তৈরি হয়, তখন বডি চেষ্টা করে আমি TSH-টাকে বাড়িয়ে দেবো যাতে এই ব্যালেন্সটা মেনটেন হয়। সেই জন্য TSH বেশি থাকে। এবার পেশেন্টরা ভাবেন যে TSH বেশি মানে থাইরয়েড বেশি। না, TSH বেশি মানে থাইরয়েড কম বেরোচ্ছে, তার মানে ওটা হাইপোথাইরয়েডিজম, এবং সেখানে তারা মোটা হয়ে যায়। এবং তাদেরকে সাপ্লিমেন্ট হিসাবে দেখবেন থাইরক্সিন হরমোন দেওয়া হয়, যেটা 25, 37.5, 50, 75, 100 এই অনুযায়ী খায়। আর থাইরয়েড বেড়ে যাওয়া মানে থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, তখন দেখবেন TSH-টা কম, এবং সেখানে লোকে রোগা হয়ে যায়, ইরিটেশন হয়, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের সমস্যা আসে। তো থাইরয়েডের দুটো সমস্যাই হতে পারে, থাইরয়েড হরমোন কমও তৈরি হতে পারে, থাইরয়েড হরমোন বেশিও তৈরি হতে পারে। যদি থাইরয়েড কম তৈরি হয় তাহলে আমরা বাইরে থেকে থাইরয়েড হরমোন ট্যাবলেট হিসাবে দিই, আর যদি থাইরয়েড হরমোন বেশি তৈরি হয় তাহলে বাইরে থেকে এমন ওষুধ দিই যাতে থাইরয়েড হরমোনের লেভেলটা কম করা যায়। আচ্ছা, এই স্ট্রেস, দুশ্চিন্তা আর অতিরিক্ত লবণ খাওয়া, এগুলোই কি হাই প্রেশারের, উচ্চ রক্তচাপের কারণ? তাছাড়া একটা কারণ তো বটেই এগুলো, কারণ রক্তচাপ, উচ্চ রক্তচাপ, যেটাকে আপনি বললেন, যেটাকে আমরা ডাক্তারিতে হাইপার টেনশন বলি, বা আমরা চলতি কথায় বলি যে বিপিটা বেড়ে গেছে। তো নর্মালি আমাদের সবারই একটা বিপি তো থাকেই, মানে রক্ত যাচ্ছে আমাদের শরীরের মধ্যে দিয়ে, তার একটা নিজস্ব চাপ আছে, যেটা নর্মালি সবাই জানে যে 120/80 এরমভাবে আমরা একটা বলি। এবারে রক্তের এই চাপ বেড়ে যেতে পারে বিভিন্ন কারণে। কেন রক্তের চাপ বেড়ে যাবে? এক হচ্ছে কোনো কারণে যদি রক্তটা বেড়ে যায়, মানে একটা জলের একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, তার তো একটা চাপ আছে। এবার সেই চাপটা কখন বেড়ে যাবে? দেখুন 2-3টে কারণে হতে পারে। এক হচ্ছে পাইপটা সরু হয়ে গেল, তাহলে চাপ বেড়ে যাবে। 2 হচ্ছে জলটার পরিমাণটা বেড়ে গেল, মানে আগে যতটা জল আসছিল তার থেকে বেশি জল আসছে একই পাইপের মধ্যে দিয়ে, তাহলেও প্রেশার বেড়ে যাবে। কিংবা জলের মধ্যে আপনি এমন কিছু একটা মেশালেন যার জন্য জলের চাপ বেড়ে গেল, সেটা হচ্ছে সোডিয়াম। সেই জন্যই বলে যে নুন অবভিয়াসলি একটা ফ্যাক্টর যেটা আমার ব্লাড প্রেশারকে বাড়ায়। সেই জন্যই কারুর যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে কাঁচা নুনটা খাওয়া যায় না, এটা ফার্স্ট ট্রিটমেন্ট, কারণ তাহলে আপনি আরও বাড়াবেন। কিন্তু এগুলো অবভিয়াসলি একমাত্র ফ্যাক্টর নয়, বহু কারণে প্রেশার বেড়ে যেতে পারে। এবং যেরকম একটু আগেও আমি বললাম যে প্রেশার কন্ট্রোল করে আমাদের শরীরে দুটো জায়গা, একটা হচ্ছে হার্ট, যেখান থেকে রক্ত বেরোচ্ছে, তো সেইটার উপর নির্ভর করে, আর 2 হচ্ছে কিডনি, যারা আমাদের প্রেশারকে নিয়ন্ত্রণ করে। তো কিডনির বিভিন্ন সমস্যা হোক, হার্টের বিভিন্ন সমস্যা হোক, সবেতেই প্রেশার বাড়তে পারে। শুধুমাত্র মানে টেনশন করা কিংবা আপনি যেটা বললেন নুন খাওয়াই যে প্রেশারের একমাত্র কারণ তা নয়, তার বাইরেও হার্টের কোনো সমস্যা, কিডনির কোনো সমস্যা, সেগুলোর জন্য প্রেশার বাড়তে পারে। আচ্ছা, এই যে মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম বা যে সিমটমসগুলো আছে হাই প্রেশারের, সেগুলো ছাড়াও অনেক পেশেন্টেরই হয়তো বয়সও মোটামুটি কম, কিন্তু কোনো সিমটমসও নেই, কিন্তু প্রেশার বাড়ছে, এরকম পেশেন্ট পেয়েছেন? প্রচুর পেশেন্ট পাই, এবং এটা তো মারাত্মক। না, মারাত্মক। এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনাকে বলি, এটা আমি অনেককেই বলেছি, কারণ আমি যখন আমার কাছে কোনো পেশেন্ট আসেন, আমি দেখি যে একটা অল্প বয়স, ধরুন 21 বছর বয়স, 20 বছর বয়স, 18 বছর বয়স, তাদের প্রেশার ধরা পড়েছে, তাকে জাস্ট একটা প্রেশারের ওষুধ দিয়ে দেওয়া হয়েছে, কন্ট্রোল হয়ে গেছে এরকম। কিন্তু মাথায় রাখতে হবে যে অল্প বয়সে যখন কারোর একটা প্রেশার হচ্ছে, সেটা কিন্তু নর্মাল নয়। কেন নর্মাল নয়? কারণ নর্মালি প্রেশার হয় কেন সেটা যদি আমি আপনাকে বলি, তাহলে অ্যাকচুয়ালি যত আমাদের বয়স বাড়ছে, তত আমাদের এই শরীরের মধ্যে যে রক্ত চলাচল করে যাদের মধ্যে দিয়ে, অর্থাৎ ধমনী যাদের মধ্যে দিয়ে এই রক্তগুলো যাচ্ছে,
ওই ধমনী টমনীগুলোর যে দেওয়াল, সেই দেওয়ালগুলো আস্তে আস্তে গন্ডগোল হতে থাকে বয়সের সাথে সাথে। সেই জন্যই ব্লাড প্রেশার একটা টাইমের পরে বাড়তে থাকে, বা হার্ট আস্তে আস্তে বয়সের সাথে সাথে অতটা ভালো কাজ করে না, সেই জন্য একটা বয়সের সাথে সাথে প্রেশার বাড়ে। কিন্তু একজন যখন অল্প বয়সে কারোর প্রেশার বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু এই সমস্যাগুলোর জন্য হওয়ার কথা নয়। মানে আমি বলছি না হতে পারে না তা নয়, হয়তো তার কোনো জেনেটিক এরকম সমস্যা রয়েছে যার জন্য অল্প বয়সেই তার হার্টের কোনো সমস্যা বা তার যে ওই ধমনীর দেওয়ালের সমস্যা সেটা হতে পারে, কিন্তু তার চান্স খুব কম। তাই অল্প বয়সে যদি কারোর প্রেশার হয়, তাহলে কিন্তু যেটা আমি আপনাকে বারবার বললাম যে কিডনি হচ্ছে আমাদের বডিতে প্রেশারকে নিয়ন্ত্রণ করে, তাহলে তার কিন্তু কিডনির কোনো একটা সমস্যা থাকতে পারে। কিংবা আমাদের শরীরে বহু হরমোন রয়েছে, আপনি বললেন না যে স্ট্রেস, তো আমরা যখনই স্ট্রেস নিই তখনই মানে আমাদের শরীরে কর্টিসল বলে একটা হরমোন বেরোয়, তো সেই হরমোনটা ইটসেলফ ব্লাড প্রেশারকে বাড়াতে পারে। কিন্তু একটা অল্প বয়সে 20-21 বছর বয়সে লোকে অত স্ট্রেসও নেয় না, তাহলে তাদের প্রেশার বেড়ে যাচ্ছে মানে তাহলে কোনো কারণে হতে পারে যে কর্টিসল হরমোনটা তাদের শরীরে বেশি তৈরি হচ্ছে। তাহলে দেখতে হবে যে কেন কর্টিসলটা বেশি তৈরি হচ্ছে, বা কোনো কিডনির কি সমস্যা আছে, কিডনিতে কি রক্ত চলাচলে কোনো গন্ডগোল পাচ্ছে, কিডনির মধ্যে কি কোনো পাথর জমে আছে, কি আছে, সেগুলো কিন্তু সবই দেখতে হবে। সেই জন্য আমরা সবসময় একটা টার্ম ডাক্তারিতে বলি যে যদি একটা ইয়ং পেশেন্ট আমার কাছে আসে উইথ হাইপার টেনশন, দেন দ্য কজ ইজ অলওয়েজ সেকেন্ডারি। সেকেন্ডারি মানে প্রাইমারি কারণে তার প্রেশার বাড়েনি, নিশ্চয়ই তার অন্য কোনো কারণ আছে, কোনো হরমোনগত সমস্যা আছে, কোনো কিডনির সমস্যা আছে যার জন্য হয়তো প্রেশার বেড়েছে, নাও হতে পারে। তবে জেনারেলি যখনই কোনো ইয়ং এজ পেশেন্ট আসে তাহলে কিন্তু তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া উচিত, তার কিডনি দেখে নেওয়া উচিত, তার হরমোনাল লেভেল দেখে নেওয়া উচিত, তার শরীরে অন্য কোনো সমস্যা নেই তো। কারণ সেগুলো যদি থাকে তাহলে আমি যদি সেগুলোকে ঠিক করে দিই তাহলে কিন্তু প্রেশার সাথে সাথে নর্মাল হয়ে যাবে। দেখলেন তো কত অজানা তথ্য, আমরা কত ভুল জানতাম, কতটা আবার জানতাম না। তাহলে আজকে ডক্টর অর্কদীপ বিশ্বাস যেভাবে সুন্দর করে বুঝিয়ে দিলেন খুব সহজভাবে, এগুলো মাথায় রাখবেন, মেনে চলবেন। আর অবশ্যই সুস্থ থাকতে হলে সঙ্গে রাখতে হবে হেলথ প্লাস। ভালো থাকুন।